২৩৬টি পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর। তফসিল ঘোষণা করা হবে মঙ্গলবার। নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। বড় দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী। জঙ্গি দমনে জনগণের সহযোগিতা কামনা। পাকিস্তানের হাই কমিশনকে ডেকে সতর্ক করল বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো দেশের মন্তব্য আমলে নেওয়া হবে না, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সহসাই খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, জানালেন প্রতিমন্ত্রী। তথ্য প্রবাহ বন্ধ না করে অপরাধ দমনের বিকল্প পথ খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ময়মনসিংহে কলহের জেরে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা। অভিযুক্ত স্বামীকে পুলিশের সোপর্দ। চোখের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আগামী ৩০ ডিসেম্বর ২৩৬টি পৌরসভার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সন্ধ্যায় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই আরও সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার পৌরসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এদিকে একই দিনে ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলেও তা নিয়ে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান। তবে দুই দলের মধ্যকার অন্তর্কোন্দল মিটিয়ে একক প্রার্থী দেয়া এবং বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোই প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন গ্রহণের তারিখ ঠিক হওয়ার পর সময় সংবাদকে তিনি এসব কথা বলেন। নির্বাচনের প্রস্তুতি নিতে প্রার্থীরা কিছুটা সময়ও কম পাবেন বলে জানান এই রাজনৈতিক বিশ্লেষক। আওয়ামী লীগের মতো অত বড় দল, সেখানে একাধিক প্রার্থী থাকতে পারে চেয়ারম্যান পদে, বিএনপির মতো বড় দলে একাধিক প্রার্থী থাকতে পারে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতো সম্ভাবনাও তৈরি হতে পারে। ফলে এই জিনিসটি কতটুকু স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কন্ট্রোল করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। এতগুলো পৌরসভা নির্বাচন হবে, নির্বাচন কমিশনের ভূমিকা কি থাকবে সেটাও একটা প্রশ্ন। এটা সুষ্ঠু হোক, একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, একটা ক্ষেত্র তৈরি হোক, যাতে করে এই নির্বাচনটাকে সামনে রেখে আমরা জাতীয় পর্যায়ে নির্বাচনের কথা ভাবতে পারি। আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলরদের দলীয় মনোনয়নের বিধানকে সংশোধিত আইনে বাদ দেওয়া হলেও মেয়র পদে বহাল রাখার সিদ্ধান্তকে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে এই স্বল্প সময়ে কাউন্সিলর পর্যায়ে দলীয় মনোনয়ন দেয়া সরকারের পক্ষে কঠিন হবে বিধায় নিজেদের স্বার্থেই আইনে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামিম হাসানের রিপোর্ট। গত ২রা নভেম্বর স্থানীয় সরকার অধ্যাদেশ জারির ২ সপ্তাহের মাথায় তা রহিত করে আইনে সংশোধন করা হয়। প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের সকল পর্যায়ে দলীয় মনোনয়নের ভিত্তিতে অনুষ্ঠানের বিধান রেখে পরিবর্তিত আইন সংসদে প্রস্তাব করা হয়। পরবর্তীতে তা আবারও পরিবর্তন করে কাউন্সিলর ও অন্যান্য সদস্যদের মনোনয়ন নির্দলীয় রেখে বিলটি অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, জনগণের কোনো স্বার্থ ছাড়াই বিষয়টি নিয়ে সরকার জলঘোলা করছে। দলীয় একজন চেয়ারম্যান আবার নির্দলীয় মেম্বার, অত্যন্ত সংকীর্ণ কোনো হয়তো দলীয় উদ্দেশ্যে এটা করা। প্রথমে ভেবে যে পুরোটা করবে, এখন যদুর দেখলাম যে ম্যানেজ করতে পারবেন, অনেক বেশি চাপ হবে। এটা একটা জগা খিচুড়ি। পৌর নির্বাচন একটা, যদি আমরা খেলার সাথে তুলনা করি, তো এই নির্বাচনের মেয়রদের জন্য এক নিয়ম, তারপরে যারা কাউন্সিলর পদপ্রার্থী তাদের জন্য আরেক নিয়ম। এটা তো হইতে পারে না। আর নির্বাচন কমিশন বলছে, স্থানীয় সরকার নির্বাচনের আইন কি হবে সেটা সরকারের এখতিয়ারে। তবে আসছে নিয়মে নির্বাচন পরিচালনায় কোনো সমস্যা হবে না। চেয়ারম্যান অথবা মেয়রের যে প্রতীকে আলাদা করে তৈরি করা হয় এবং আলাদা তাদের ব্যালট থাকে, এবং কাউন্সিলর অথবা মেম্বারদের ব্যালট আলাদা থাকে। আগের মতোই কাউন্সিলর এবং মেম্বারের ব্যালটগুলো থাকবে, খালি চেয়ারম্যান অথবা মেয়রের ব্যালটগুলো তাদের যে দলীয় প্রতীকে হবে, হয়তো নামও থাকতে পারে। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় সংসদ বসার জন্য অপেক্ষা না করে এই আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয় গত ২ নভেম্বর। ৮ নভেম্বর সংসদের ৮ম অধিবেশনের প্রথম দিন তা উপস্থাপন করা হয়। পরে ৯ নভেম্বর স্থানীয় সরকার আইন ২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, আর পাশ হয় গত ১৯ নভেম্বর। রামিম হাসান,
সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করার মাধ্যমে দীর্ঘদিনের অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এছাড়া দেশে জঙ্গিবাদ এবং আইএস দমনে সকলকে সচেতন হবারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অপরাধীদের বিচার, যে বিচার বন্ধ করে দিয়েছিল জিয়াউর রহমান, সেই যুদ্ধ অপরাধীদের বিচারও আমরা শুরু করি, সে রায়ও আমরা কার্যকর করতে সক্ষম হয়েছি। এই বিচার যদি আমরা সম্পন্ন না করতে পারি, এ দেশ অভিশাপ মুক্ত হবে না। কাজে এই বিচার এবং এর রায় কার্যকর করার মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশ যে দীর্ঘদিন অভিশপ্ত হয়েছিল, সেই অভিশাপ থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ নিরাপদ না অনিরাপদ, এই নিয়ে যথেষ্ট কথা শুনতে হয়েছে। একটা পর্যায়ে এমন অবস্থা সৃষ্টি করা হচ্ছিল যে জোর জবরদস্তি করে বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে, বাংলাদেশকে এই ধরনের একটা ঘোষণা দেওয়ার একটা পায়তারাও করা হচ্ছিল। বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট সজাগ, যথেষ্ট সচেতন। আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের মানুষের কাছে যে বাংলাদেশকে আমরা জঙ্গি রাষ্ট্র বা ওই আইএস এখানে যাতে স্থান না পায়, তার জন্য সর্বান্তঃকরণে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করে যাব। বর্তমান সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক বিবৃতিতে তিনি গণগ্রেপ্তার বন্ধেরও দাবি জানান। সোমবার সন্ধ্যায় খালেদা জিয়া তার বিবৃতিতে অভিযোগ করেন, বর্তমানে বিরোধী দলের কর্মী এবং নেতাদের নামে বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গণতন্ত্রের সব পথকে সংকুচিত করতে এখন একদলীয় শাসন ব্যবস্থা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আরও অভিযোগ করেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র সুসংহত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাকিস্তান হাই কমিশনারকে ডেকে কড়া সতর্ক করল বাংলাদেশ। আগামীতে অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। এ ধরনের ধারাবাহিক নেতিবাচক প্রচারণা অব্যাহত রাখলে বাংলাদেশ পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হবে বলেও সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে পাকিস্তান কেন, কোনো দেশের মন্তব্যই আমলে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে রোববার প্রথম প্রহরে ফাঁসির রায় কার্যকর করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের। ওই দিনই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে সমালোচনা করে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে। এ সময় ৭১-এর যুদ্ধ অপরাধীদের সর্বশেষ ফাঁসির রায় কার্যকর করা ও দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সমালোচনা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে সতর্ক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আগেও এ ধরনের মন্তব্য করায় পাকিস্তানি হাই কমিশনারকে সতর্ক করা হয়েছিল। আন্তর্জাতিক কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ তারা করেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটি বিষয়ে তারা তাদের মতামত দিয়েছেন। তো সেটাই আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য পাকিস্তান হাই কমিশনারকে আজকে আমরা ডেকে নিয়ে গিয়ে আমাদের অবস্থানগুলি ব্যাখ্যা করেছি। শুধু পাকিস্তান কেন, পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছ থেকেই যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধীদের বিচারের প্রশ্নে আমরা কোনো নেতিবাচক মন্তব্য গ্রহণ করব না। পরে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের বিরুদ্ধে পাকিস্তান তাদের ধারাবাহিক নেতিবাচক প্রচারণা অব্যাহত রাখলে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া কূটনৈতিক আচরণের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতে এ ধরনের মন্তব্য পাকিস্তানিদের ৭১-এর হিংস্র মনোভাবের প্রতিফলন।
বাঙালি জাতির গৌরব আর অহংকারের কেন্দ্রবিন্দু ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের যে যুদ্ধে জাতি পেয়েছিল একটি পতাকা, একটি মানচিত্র, ৫৬,০০০ বর্গমাইলের একটি স্বাধীন দেশ বাংলাদেশ। সেই রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। দেশের শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ, সংখ্যালঘু কেউই রেহাই পায়নি সেই হত্যাযজ্ঞ থেকে। আর নির্মম কাপুরুষোচিত সেই হত্যাযজ্ঞ বাস্তবায়নের অন্যতম প্রধান কারিগর ছিল যে দুজন, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী হাসান মুজাহিদের দণ্ড কার্যকরে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কাদের মোল্লা ও কামারুজ্জামানের রায় কার্যকরের পরও একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছিল দেশটির সরকার। স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের যে বিচার প্রক্রিয়া, তাদের যে শাস্তি বিধান, এই বিষয়ে পাকিস্তান সরকারের কোনো কিছু বলার কোনো সুযোগই নাই। এই ধরনের কোনো অগ্রহণযোগ্য কার্যক্রমের সাথে যদি পাকিস্তান সরকার যুক্ত থাকে, পাকিস্তানের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন থাকবে। কূটনৈতিকদের মতে একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান কোনোভাবেই এ ধরনের মন্তব্য করতে পারে না। দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর যে পরিকল্পনা করছে, পাকিস্তানের এ ধরনের মন্তব্যে সেটিও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। তখন দুজন যুদ্ধাপরাধীকে দণ্ডিত করা হয়েছে, তাদের রায় কার্যকর করা হয়েছে, তখন মন্তব্য করার আগে কিন্তু তাদের নিজেদের চেহারায় নিজেদের একবার দেখে নেওয়া উচিত ছিল এবং সে বিষয়টা তাদের মনে রাখা উচিত। এবং তারা তাদের বক্তব্যে একটা জায়গায় বলেছে যে তারা রিকনসিলিয়েশনের চায়। তো রিকনসিলিয়েশনটা নিশ্চয়ই বাংলাদেশ থেকেও আমরা চাই, যে তখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। কিন্তু তার একটা প্রধান শর্ত কিন্তু আছে, সেই শর্তটা হচ্ছে যে পাকিস্তান তখন রাষ্ট্র হিসাবে যে অপরাধ এখানে সংঘটিত হয়েছিল তার সাথে যে তাদের সংশ্লিষ্টতা ছিল, তার জন্য তারা কিন্তু অনুতপ্ত হতে হবে, তারা দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। কয়েক বছর আগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে একই ধরনের মন্তব্য করায় তাকে বাংলাদেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মন্তব্য করেছেন, 2 যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান এবং দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ক্ষোভ প্রকাশে প্রমাণ হয় বাংলাদেশের জামায়াতে ইসলামী পাকিস্তানি ভাবধারার রাজনীতি এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি জামায়াতকে দ্রুত নিষিদ্ধ করার ব্যাপারেও আশা প্রকাশ করেন। এই দণ্ড কার্যকর হওয়ার পরে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ বা এর ক্ষোভ জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। গতকাল কি জামায়াত ইসলামের আমির উনি যেটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে ৭১ সালে জামায়াত ইসলামী যে পাকিস্তানের পক্ষে ছিল, সেই জামায়াত ইসলামী স্বাধীন দেশ হওয়ার পরও এখনও তারা পাকিস্তানের আদর্শ এবং ভাবধারা নিয়ে চলছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে যে জামায়াত ইসলামী নামক রাজনৈতিক দলটি, তারা এই বাংলাদেশে তারা পাকিস্তানের আদর্শ, পাকিস্তানের চিন্তা চেতনা ভাবধারা নিয়ে রাজনীতি করছেন। স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই দলটি যত দ্রুত নিষিদ্ধ হবে ততই দেশের জন্য মঙ্গল। সহসাই খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এখনও বন্ধ রাখা হয়েছে এই সাইটগুলো। তিনি জানিয়েছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই খুলে দেওয়া হবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো। তবে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ না রেখে অপরাধ দমনের বিকল্প পথ খোঁজার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন প্রায় 2 কোটি মানুষ। এর মধ্যে অধিকাংশেরই প্রথম পছন্দ ফেসবুক। জনপ্রিয়তা রয়েছে হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো মাধ্যমগুলোরও। তবে গত কয়েকদিন ধরে বন্ধ থাকায় এসব ব্যবহারকারীদের মধ্যে রয়েছে এক ধরনের অস্বস্তি। সেই সঙ্গে প্রশ্ন, কবে খুলে দেয়া হচ্ছে এসব? জানতে চাইলে মন্ত্রী বলেন, এক্ষেত্রে দেশের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে আমাদের বেশিরভাগ মানুষ নিরাপদ হয়েছেন, সেই সময়টিতে আমার নির্দেশনা আসলে আমি এটা খুলে দেবো। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বলবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপনারা খুলে দিতে পারেন, আমরা তখনই খুলে দেবো। তারানা হালিম মনে করেন, গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতায় এসব মাধ্যম বন্ধ রাখার কারণে আইন শৃঙ্খলা রক্ষায় সুফল পাওয়া গেছে। এখন পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে আছে। এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার যদি 10 ভাগও ভূমিকা থাকে,
তাহলেও আমি মনে করি যে জনগণের স্বতঃস্ফূর্ততা এই ক্ষেত্রে ধন্যবাদ পাওয়ার যোগ্য। গুজব যখন ছড়িয়ে যায় সেখানে যে কে কখন কোথায় কি করে বসে সেটা কিন্তু বলা মুশকিল। আপাতত এরকম বলা যেতেই পারে যে বন্ধ রাখাটা কিছুটা হলেও হয়তো সেখানে কন্ট্রিবিউট করেছে। তবে দীর্ঘ সময় এসব সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ রাখা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে মঙ্গলজনক নয় বলে মত এই যোগাযোগ বিশেষজ্ঞের। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রে যে অনেকেই হয়তো সাফার করছে, সরকারও হয়তো রেভিনিউ হারাচ্ছে। ফর দ্য টাইম বিং গ্রেটার বেনিফিটের কারণে হয়তো সেগুলোকে মেনে নেওয়া হচ্ছে, কিন্তু খুব লম্বা সময় যদি এগুলোকে আবার বন্ধ রাখা হয় তাহলে সেটা কিন্তু আবার জনগণ বা ইউজার যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিবি এর মতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় ব্যান্ডউইথের ব্যবহার কমে গেছে 50%, আর মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রতিদিন 450 টেরাবাইটের পরিবর্তে ব্যান্ডউইথের ব্যবহার হচ্ছে 300 টেরাবাইট। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বিদেশি ক্রিকেটার ইস্যুতে জটিলতাপূর্ণ ম্যাচে সিলেট সুপারস্টার্সকে 1 রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে 13 রানের জয় বরিশালের। বাংলাদেশ জীববৈচিত্র্য আইন 2015 চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আইন অমান্যকারী সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড অথবা 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনে উল্লেখ করা হয়। এ সময় গুণগত মান, পণ্য এবং সেবা নীতি 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সকাল 10টায় শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ধারা 4-এ উল্লিখিত কোনো ব্যক্তি বা সংস্থা জাতীয় কমিটির পূর্বানুমোদন ব্যতীত বাংলাদেশে পাওয়া যায় এমন কোনো জীববৈচিত্র্য বা জীবসম্পদ বা তদ্বিষয়ক দেশীয় জ্ঞান সংগ্রহ করেন বা অধিকারে নেন অথবা উহাদের বাণিজ্যিক ব্যবহার, জীব সমীক্ষা বা জীব পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করেন অথবা উহাদের আহরণ কার্যক্রমের সহিত যুক্ত হন, তাহা হলে তিনি অনধিক 5 বছর কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সোমবার দুপুরে গুলশানে সৈয়দা সাজেদা চৌধুরীর বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি গোলাম আকবর চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান। পরে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দুঃসময়ে গোলাম আকবর আওয়ামী লীগের প্রকৃত বন্ধু হিসেবে সাহসিকতাপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গোলাম আকবর সোমবার সকালে 10টায় চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বেলা 11টায় নাশকতার 2 মামলায় খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মঞ্জুর। শুনানি শেষে বিচারক 2013 সালে নগরীর পাওয়ার হাউস মোড়ে গাড়ি পোড়ানো এবং ভাঙচুরের মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। যদিও 2014 সালে নগরীর পিটিআই মোড়ে গাড়ি পোড়ানো এবং ভাঙচুরের অপর মামলায় তার আবেদনটি নাকচ করে দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল সহ 23 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সোমবার সকালে মামলার তারিখ থাকার পরও অভিযুক্তরা আদালতে না আসায় তাদের গ্রেফতারের নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিএনপির দলীয় কর্মসূচি চলার সময় নাশকতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এই মামলার বিচার চলছে আদালতে। চট্টগ্রামে রেলওয়ে টেন্ডার নিয়ে জোড়া খুনের মামলায় 62 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ।
এদের মধ্যে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনেরও নাম অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আতিক চৌধুরী মুখ্য মহানগর আদালতে এই চার্জশিট দাখিল করেন। এজাহারভুক্ত আসামিরা যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে 50 জনকে গ্রেপ্তার করা হলেও 48 জনই জামিনে রয়েছেন বলে জানা গেছে। 2013 সালের 24 জুন সিআরবি এলাকায় রেলওয়ের 1,10 লাখ টাকার টেন্ডারে আধিপত্য বিস্তার নিয়ে বাবর এবং লিমনের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় এক শিশুসহ 2 জন নিহত হয়। এই ঘটনার পর 88 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের পর 25 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নূর হোসেনকে একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করার পর আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুজ্জামান শরীফ এই নির্দেশনা দেন। এর আগে আটক নূর হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে 18 জানুয়ারি পর্যন্ত শুনানির দিন ধার্য করে আবারও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলার বিবরণী থেকে জানা যায় 2013 সালের 25 মে সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজি ইপিজেডে প্যাকেজিং ফ্যাক্টরির মালিক আকরাম হোসেনের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন এবং তার সহযোগীরা। পরে নূর হোসেন 7 খুনের ঘটনার পর ভারতে পালিয়ে গেলে 2014 সালের 27 মে আকরাম হোসেনকে বাদী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এতে নূর হোসেনকে প্রধান আসামি করে মোট 13 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। কোর্টের পিডব্লিউ বলে নূর হোসেনকে মামলা নম্বর 45/12 একটা চাঁদাবাজির মামলায় তাকে কোর্টে হাজির করা হয়েছিল। ওই মামলাটার আজকে ধার্য তারিখ ছিল। এই ধার্য তারিখে কোর্টের পিডব্লিউ বলে আজকে তাকে কোর্টে হাজির করা হয়েছিল এবং হাজির করার পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 18/1/2016। ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে জিনাত ফাতেমা রুনা নামে এক গৃহবধূকে নির্যাতন করে চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ ময়মনসিংহের মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অভিযুক্ত স্বামীকে আটকের পর সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। এই ঘটনায় ভালুকা থানায় একটি মামলা করেছে নির্যাতিতার পরিবার। সাইমাকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন গৃহবধূ জিনাত ফাতেমা রোনার চোখের যন্ত্রণা যেন কমছে না। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে স্ত্রী জিনাত ফাতেমা রুনাকে মারধর করে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঘাদুমিয়া গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ রাজু। মারধরের এক পর্যায়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টাও করে সে। ছেলের বাবার 2 সংসার, তাদের আর্থিক হিসাব নিকাশ সম্পদ নিয়ে, তাদের বাটবাটোরা নিয়ে, তাদের মধ্যে রেশারেশি, এইগুলি নিয়ে আমার বোন নির্যাতিত হয়ে আসছে মানসিকভাবে। এখন আমার বোন পঙ্গু হয়ে যাওয়ার অবস্থা। নির্যাতনের এক পর্যায়ে রুনাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। চিকিৎসকরা বলছেন রুনার ডান চোখের আঘাত গুরুতর। বিজ ক্যানাল সোনোগ্রাম একটা পরীক্ষা আছে, যেটা থেকে চোখের পেছনের অংশটা দেখা যায়। এটা করার জন্য অ্যাডভাইস করছি। এই রিপোর্টটা আসলে আমরা কনফার্ম করে বলতে পারবো। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা গুরুতর ইনজুরি এবং চোখের দৃষ্টি নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এদিকে ঘটনার পরই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাজুকে আটক করে পুলিশে সুপর্দ করে তার বাবা। আমার ছেলে যখন চোখ বউরে আঘাত করছে, আঘাত করার পরে আমি তার আইনের মাধ্যমে আমি পুলিশে ফোন দেয় আনায়া, পরে আমি তার আইনে দিয়ে দিছি, আইনে যাওয়া হয়। এক ঘটনায় সোমবার সকালে ভালুকা থানায় বুলবুল আহমেদ রাজুকে আসামি করে একটি মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। অনিয়মের অভিযোগ ওঠায় 34তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৌখিক পরীক্ষা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। সোমবার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট 9 জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 34তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2159 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে গত 30 আগস্ট সুপারিশ করেন পাবলিক সার্ভিস কমিশন। মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখার জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত 23 জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং
নিকট আত্মীয়দের সম্মাননা দিয়েছেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সোমবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনা সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস 2015 উপলক্ষে বীর শ্রেষ্ঠ 3 জন, বীর উত্তম 3 জন, বীর বিক্রম 6 জন এবং বীর প্রতীক 11 জন মুক্তিযোদ্ধার স্বজনদের এই সম্মাননা দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন বিবেচনায় না নেওয়া হলে 2014 থেকে 2050 সালের মধ্যে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে ঢাকা শহরের 11,000 কোটি টাকার ক্ষতি হবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ঢাকা ও এর আশেপাশের এলাকার সক্ষমতা শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উপস্থাপন করা হয়। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, বিশ্ব ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিন কেইমস এবং পরিবেশ বিষয়ক প্রধান অর্থনীতিবিদ ডক্টর সুস্মিতা দাশগুপ্ত সহ অন্যরা। এই সময় উত্তর সিটি মেয়র আনিসুল হক জানান, 25 ডিসেম্বরের মধ্যে ঢাকা শহর বিলবোর্ড মুক্ত হবে। Clean or green Dhaka, we have almost taken out 20,000 billboards. Let us make by 25th of December Dhaka city billboard free. Now you will have a lot of green areas you could see. একটি প্রভাবশালী গোষ্ঠী আছেন যারা প্রভাব করেন, খাল দখল করেন, জমি দখল করেন, মানে সমস্ত মাঠ বানিয়ে ফেলেন। এদের জন্য সমস্ত খাল বন্ধ হয়ে যাচ্ছে, এদের জন্য সমস্ত ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। মিস কোঅর্ডিনেশনের জন্য আমরা অনেক সাফার করছি। এবার প্রবাসের কিছু খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রায় কার্যকরে উচ্ছ্বাস জানাতে রোববার প্যারিসের গার্দু নর্দের একটি ক্যাফেতে সমবেত হন আওয়ামী লীগ নেতারা। সে সময় ফ্রান্সে অবস্থানরত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাবেক সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ বার তাহের, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির আয়োজনে 6 দেশীয় আন্তঃকনসুলেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্বাগতিক দেশ সৌদি আরবের আইডিবির ক্রিকেট দল ছাড়াও বাকি 5 দল হল বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন আইডিবির প্রেসিডেন্ট আহমেদ আকা। টুর্নামেন্টের প্রতিটি খেলা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। আইডিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কনসাল জেনারেল AKM শহীদুল করিম সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। লালবাগের একটি পলিথিনের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত 8টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকে আইএস এর অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো যুদ্ধ বিমান বহনকারী একমাত্র ফরাসি জাহাজ শার্ল দে গোল থেকে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। সোমবার প্যারিস সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাক এবং সিরিয়ার বিমান হামলা জোরদারের ঘোষণা দেন ওলাদ। এ সময় ওলাদের ওই ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাস বিরোধী অভিযানে এ পর্যন্ত সন্দেহভাজন 21 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন এখনও আটক না হওয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়ে গেছে বলে জানিয়েছে বেলজিয়ামের প্রসিকিউটর।
আর এ কারণে ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতার মেয়াদ সোমবার পর্যন্ত বাড়ানো হয়। ভারতের জম্মুতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত 7 জন। নিহতদের মধ্যে 6 পুণ্যার্থী ও এক নারী পাইলট রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাজ্যের সানজিচাত থেকে ফেরার পথে কাটরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের পর এর পাখায় হঠাৎ আগুন ধরে গেলে পাইলট এটিকে একটি খোলা জায়গায় অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হলেও পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থল থেকে এরই মধ্যে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রসঙ্গ। সোমবার দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে 13 রানে হারিয়েছে বরিশাল বুলস। টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 155 রান করে বরিশাল। জবাবে কেভন কুপারের বোলিং টোপে 142 রানে গুটিয়ে যায় রংপুর। প্রথম থেকে সাকিব পেরেরার বিধ্বংসী বোলিংয়ে একের পর এক উড়ে যেতে থাকে বরিশাল বুলসের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। দলীয় 3 রানেই পেরেরার শিকার হন তালুকদার। এরপর স্কোরবোর্ডে মাত্র 1 রান যোগ হতেই শাহরিয়ার নাফিজ এবং টেইলরদের বিদায়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল বুলস। তবে মাহমুদুল্লাহর 51 এবং নাদিফ চৌধুরীর 30 রান শেষে পর্যন্ত 9 উইকেট হারিয়ে 155 রান পায় বরিশাল। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 17 রানে সৌম্য, 19 রানে সিমন্স এবং 6 রানে সাকিব বিদায় নিলেও মিথুনের ধৈর্যশীল ইনিংসে এগিয়ে যেতে থাকে রংপুর। তবে 55 রানে স্বামীর শিকার হয়ে মিথুন বিদায় নিলে ফিকে হয়ে যায় রংপুরের জয়ের স্বপ্ন। অন্যদিকে মাত্র 15 রানে 5 উইকেট নিয়ে রংপুরের ব্যাটিং লাইন আপে ধস নামান বরিশালের ওয়েস্ট ইন্ডিয়ান রিক্রুট কেভিন কুপার। বিপিএলে দিনের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে সিলেট সুপারস্টার্সকে মাত্র 1 রানে হারিয়ে আসলে নিজেদের প্রথম জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 180 রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভাইকিংসরা। তবে জবাবে ব্যাট করতে নেমে মুনাবিরা এবং মুশফিকের হাফ সেঞ্চুরির পর হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেট সুপারস্টার্সকে। ব্যাট করতে নেমে তামিমের টুর্নামেন্টে টানা দ্বিতীয় 50 এবং ইয়াসির আলীর 63 রানের সুবাদে 180 রানের বিশাল স্কোর করে চিটাগং। 45 রানে 69 রানের দুর্দান্ত ইনিংস খেলে তামিম। জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করে সিলেট। দলীয় 66 রানে জুনায়েদকে ফিরিয়ে দিয়ে চিটাগংয়ের প্রথম আঘাত হানে শফিউল। 30 বলে 64 রানের বিধ্বংসী ইনিংস খেলে আজমলের শিকার হন আরেক ওপেনার মুনাবিরা। এরপর এক প্রান্ত আগলে রেখে 34 বলে আসরে নিজের প্রথম 50 তুলে নিলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি মুশফিক। টসের আগে খেলোয়াড়দের তালিকায় নাম না থাকা 2 বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে সিলেট খেলতে নামায় চিটাগং। সিলেট ম্যাচের আগে দেখা যায় জটিলতা, আর এতে প্রায় সোয়া 1 ঘন্টা পর ম্যাচ শুরু হয়। খেলা শেষে চিটাগং অধিনায়ক তামিম ইকবাল দাবি করেন সিলেটের চেয়ারম্যান আজিমুল ইসলাম অশোভন আচরণ করেছেন, যে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। Money that doesn't mean they will treat a national cricketer like a beggar. আমরা এখানে আসছি ক্রিকেট খেলার জন্য। আমি এখানে এসে আমার ফ্যামিলির ব্যাপারে, আমার মা বাবার ব্যাপারে গালি শুনতে আসি নাই। And I was so nice to that individual, I even called him sir. He asked me to stand up and talk to him. I did that as well. And then he said something really bad about my family, which was very insulting. আমি বিসিবির একজন পার্ট, আর আই এম শিওর যে আমার বিসিবির ডিসিপ্লিন কমিটি আছে, ওরা এটা নিয়ে অ্যাকশন নিবে। বিকজ অ্যাজ আই টোল্ড ইউ, পিপল নিড টু স্টার্ট রেসপেক্টিং আস। উই রিপ্রেজেন্ট বাংলাদেশ, and if they start treating us like a beggar, then we should stop playing cricket maybe. সিলেট চিটাগাং ম্যাচের আগে মঞ্চস্থ হয় সোয়া 1 ঘন্টার প্যাকেজ নাটক। 2 বিদেশি ক্রিকেটারের ছাড়পত্র জটিলতায় 25 মিনিট পর হয় টস। তবে টসের আগে টিম লিস্টে নাম না থাকার পরও জোশুয়া কব ও রবি বোপারাকে নিয়ে সিলেট খেলতে নামলে চিটাগাং ভাইকিংস মাঠে নামলেও খেলতে অস্বীকৃতি জানায়। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির মধ্যস্থতায় শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালেও সিলেট সুপারস্টার্সের মালিক আজিমুল ইসলাম তামিমকে নিয়ে করেন কটূক্তি। তার প্রেক্ষিতেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তামিম ইকবাল।
তবে 4 জন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলার কথা থাকলেও 2 জনকে নিয়ে মাঠে নামে সিলেট, যা বিপিএল এর নিয়ম পরিপন্থী হলেও টেকনিক্যাল কমিটি বিশেষ বিবেচনায় তাদের সেই সুযোগ দেয়। তবে তামিমের সাথে সিলেট সুপারস্টার্সের মালিকের বাজে আচরণের বিষয়টি এড়ায়নি টেকনিক্যাল কমিটির নজরও। ওয়াকওভার হতো, ওয়াকওভারটাকে অ্যাভয়েড করার জন্য, টুর্নামেন্টে যাতে একটা আচরণ না লাগে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। তামিমও আমাদের কাছে কমপ্লেন করেছে যে একজনের সাথে তার ওইখানে কিছু হট ওয়ার্ড এক্সচেঞ্জ হয়েছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, হওয়া উচিত ছিল না। নট অনলি হি ইজ এ ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন অফ দ্য বাংলাদেশ টিম। যে কোনো প্লেয়ারের সাথে এই ধরনের আচরণ আমরা এটা সমর্থন করি না। এটা নিয়ে আমরা বসবো, আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, তার কাছে এটা রেফার করা হবে। রিপোর্ট নিয়ে ডেফিনেটলি ইনভেস্টিগেট করে আমরা একটা অ্যাকশনে যাব। বিপিএল এর আগের 2 আসরে ক্রিকেটের চেয়েও বেশি উচ্চারিত হয়েছিল বিতর্কের নাম। তৃতীয় আসরে এসেও যেন অব্যবস্থাপনা কিংবা বিতর্কের সেই বলয় থেকে বের হতে পারছে না বিপিএল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9টায় শুরু হবে এই ম্যাচটি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল ভারত সফরের প্রথম ম্যাচেই স্বাগতিকদের কাছে ধরাশয়ী হয়। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় ইয়াং টাইগাররা। সেই ম্যাচে একাই 6 উইকেট নিয়ে আফগানের ব্যাটিং লাইন ধসিয়ে দেন স্পিনার সালে আহমেদ শাওন। তাই ভারতের যুবাদের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা ঘোচাতে মুখে আছে মিরাজরা। অন্যদিকে 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী স্বাগতিকরাও, আর সেই আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া দিচ্ছে দলের বোলারদের ফর্ম। প্রবাসী সময়ে পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 236টি পৌরসভা নির্বাচন 30শে ডিসেম্বর। তফসিল ঘোষণা করা হবে মঙ্গলবার। নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত, বড় 2টি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। যুদ্ধাপরাধের বিচার রায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী। জঙ্গি দমনে জনগণের সহযোগিতা কামনা। পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে সতর্ক করল বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো দেশের মন্তব্য আমলে নেওয়া হবে না, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সমস্যায় খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, জানালেন প্রতিমন্ত্রী। তথ্য প্রবাহ বন্ধ না করে অপরাধ দমনের বিকল্প পথ খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ময়মনসিংহে কলহের জেরে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা, অভিযুক্ত স্বামীকে পুলিশের সোপর্দ। চোখের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি বাংলা লিংক সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।